হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে আবারও একটা শীতকালীন নতুন ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ভালোই আছেন। তবে তার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেব এই কনকনে ঠান্ডায় কে কেমন অবস্থায় আছেন। সত্যি যা ঠান্ডা পড়েছে না, মনে হচ্ছে সে বছরের এর আগে কোনো দিনও এমন ঠান্ডা হয়তো পড়েনি। সকালবেলা উঠে যখনই প্রথম জলে হাতটা দেব, তার আগে থরো থরো পায়ে কাঁপো কাঁপো হাতে জলে হাত দেওয়ার আগে কতবার যে ঠাকুরের নাম করতে থাকি সে আর বলার কথা নয়। এইসব ভাবলে তো আর চলবে না। বাড়ির বউ, সব ঠান্ডা গরম ভুলে গিয়ে আগে সংসারের কাজে মন দিতে হবে। সত্যি এই শীতে কি যে বেহাল অবস্থা, কি আর বলবো। অনেকক্ষণ জল ঘাটার পর হাতগুলো মনে হচ্ছে যেন আমার হাতেই আর নেই। হয় ঠান্ডায় কনকন করছে, সে যন্ত্রণা হচ্ছে, নয় মনে হচ্ছে হাত দিয়ে আমি কিছু করতেই পারছি না। তাও তো ভালো, আমরা ঘরে বসে সংসারের কাজকর্ম করছি। যারা বাইরে যাচ্ছে তাদের যে কী অবস্থা হচ্ছে এই ঠান্ডার চোটে। আমি যে আগে দুবেলা সকাল হোক বিকেল হোক একটু একটু হলেও বাইরে বেরোতাম, সেই বেরোনো আমার বন্ধ হয়ে গেছে। এখন মনে হয় ঘরটাই সব থেকে সেরা জায়গা, আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। এই ঠান্ডায় কোথায় ঘুরতে যাওয়ারও মন করে না। তাও দেখছি অনেকে তো টুকটাক দূরে কোথাও ঘুরতে যাচ্ছে। আগের বছর অবশ্য এই সময় আমি মৌসিন দ্বীপে গেছিলাম, তবে এবছর আর মনে হয় না কোথাও ঘুরতে বেরাবো। এখন তো সুযোগ পেলেই খালি কখন রোদ পোহাবো সেটাই ভাবতে থাকি। সকালে উঠে ওই মর্নিং ওয়াকে যাওয়ার কথা এখন আমি ভুলেই গেছি। ঘুম থেকে উঠতে উঠতে তো প্রায় দেরিই হয়ে যাচ্ছে, কোন দিন 7:30 8টা, অবশ্য ওর ডিউটি থাকলে 7টাতেই উঠে পড়তে হয়। তারপর টুকটাক ঘরে বসেই একটু এক্সারসাইজ করে টিফিন করে ফেলি। তারপর চলে যাই একদম দুপুরের রান্নায়। আর রান্নাবান্না সেরেই কখন ছাদে যাব সেটাই ভাবতে থাকি, কারণ ছাদে গেলেই একটু রোদের দেখা পাবো। নয়তো আমাদের নিচের পোর্শনে তো একেবারেই রোদ আসে না। আর রান্নার ফাঁকে ফাঁকেও কিছু জিনিস রোদে দেওয়ার থাকলে, না থাকলেও আমি রোদে দেবো এই ভাবনা করে একটু চলে যাই, দিয়ে 2-5 মিনিট একটু ঘুরে আসি ছাদ থেকে। যেমন আমি এই কিছুদিন আগে পাঁপড় দিয়েছিলাম, সেই ভিডিওটা তো আমি শেয়ার করেছিলাম। সেই পাঁপড়গুলো আজকে ফাইনালি আর একবার রোদে দিয়ে দিলাম। একবার ভেজে খাওয়া হবে, বা একে এখন না বাক্সবন্দি করে রেখে দেবো, তো তার আগে আর একবার ভালো করে রোদ দিয়ে দেওয়া উচিত। রোদটা যাই হোক ভালো উঠেছে। কুয়াশা হলেও, দেরি করে রোদ উঠলেও রোদটা কিন্তু বেশ প্রখর আছে। তাই তো এই শীতে ছাদটা হলো আমার কাছে পরম একটা স্বস্তির জায়গা। যাই হোক, আমার এখন দুপুরে রান্না বান্না সব কমপ্লিট। সামন্তবাবু খাওয়া দাওয়া করে ডিউটিও চলে গেছে, আর আমি ততক্ষণে সমস্ত জামাকাপড় কাচাকাচি করে মিলে দিচ্ছি। তারপর আমিও টুকটাক ঘরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে আবার ছাদে চলে এসেছি। কিছু জিনিসপত্র রোদে দেওয়ার আছে এবং আমিও একটু রোদ জিরোবো, কারণ সবসময় মনে হচ্ছে কখন ছাদে যাব। যেই আমি প্রথমে এসে এখানে ছাদে উঠতে কষ্ট হতো, এক একদিন উঠতামই না, হয়তো 1 সপ্তাহ ধরে ছাদের মুখই দেখতাম না। আর সেই আমি এখন সারাদিনে প্রায় 15-16 বার মতো ছাদ থেকে ওঠানামা করি। তো আমার বাড়ি থেকে মধু এনেছিলাম, দেশি মধু। আমাদের পাশের বাড়িতেই একটা গাছে মৌমাছি বাসা বেঁধেছিল, সেই মৌচাক ভেঙেই এই মধু আনা হয়েছে। তো সেটাকে আমি সময় সুযোগ পেলেই রোদে দিই। আর শাশুড়ি মা একটু আচার পাঠিয়েছিলেন। নিচে যেহেতু খুব ঠান্ডা, ওই জন্য এত আচার তো একসাথে শেষ হয় না, ওই জন্য যখনই সুযোগ পাই নিয়ে চলে আসে ওগুলো রোদে দেবো বলে। প্রায়শই আমি রোদে দিয়ে রাখি, যাতে জিনিসগুলো নষ্ট না হয়ে যায়, ভালো থাকে। আর দুজন মানুষ তো, সব দিন তো আর এইসব খাওয়া হয় না। আর নিচের ঘরটা একটু স্যাঁতসেঁতে মতোই, ওই জন্য যদি নষ্ট হয়ে যায় সেই একটা ভাবনা থেকে সময় সুযোগ পেলেই টুকটাক আমি এগুলো রোদে দিতে থাকি। মশলাপাতিও বাজার থেকে এনে 1-2 দিন আমি রোদে দিই, তারপর জিনিসপত্র গুছিয়ে রাখি, যাতে জিনিসগুলো ভালো থাকে, নষ্ট না হয়। বেশি দিন যদি রাখার থাকে তো সেই জন্যই আমি ওইভাবে ওগুলো রোদে দিয়ে জিনিসগুলো ভালো রাখার চেষ্টা করি। এই ঠান্ডায় জানেন তো, একদম এক্সট্রা কিছু করতে ইচ্ছেই হচ্ছে না, একদমই মন করছে না যে এটা করি সেটা করি। খাওয়া দাওয়া তো নিত্য প্রয়োজনীয়, ওটা তো করতেই হবে, ওটা ছাড়া বাঁচবো কীভাবে, জীবন চলবেই না। তাছাড়া হাজব্যান্ড ডিউটিতে যাবে, তার জন্য টাইমে খাওয়া দাওয়া রেডি করে দেওয়া, টিফিন করে দেওয়া, এটা তো আছেই।
এটা ছাড়া ঘরে যে নিত্য প্রয়োজনীয় টুকটাক কাজ ছাড়া এক্সট্রা কিছু করা, মানে এই ধরুন জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখা, এলোমেলো হয়ে আছে সেটাকে ধুলোবালি পড়ে গেছে সেগুলোকে ঝেড়ে মুছে রাখা, বা সপ্তাহে সপ্তাহে যে ক্লিনিংটা করতাম, কিচ্ছু আর করার মতো ইচ্ছেই হয় না। শুধু রান্নাঘরটায় যেইটুকু রান্নাবান্না হয় ওইটুকুই পরিষ্কার করে রাখি, বাস। আর থাকার ঘরটা তো অবশ্যই করতেই হবে, ওটা ঝাড়ু দেওয়া সকাল বিকেল, এছাড়া টুকটাক ময়লা জমলে সেটা ক্লিন করা। এ বাদে এক্সট্রা কিছু করা, সেই এনার্জিটাই যেন পাচ্ছি না। এত অলসতা আর ঠান্ডার জন্য এত মানে হাতগুলো অসাড় হয়ে যায়, মনেই হয় না যে কিছু করি। এবছর জানেন তো আমাদের এখানে মানে সকালের দিকে সন্ধ্যের দিকে টেম্পারেচার কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। তার জন্য কখনো তো এমন ঠান্ডায় আমরা থাকিনি, সেই জন্য একটু কিছুতেই মনে হচ্ছে যেন একদম কাঁপিয়ে দিচ্ছে আমাদের। সকালবেলা উঠে জলে হাত দিতে বা রাতের দিকে যখন আমাদের ওর ডিউটি থেকে আসতে 11টা বেজে যায়, 12টার সময় যখন থালা বাসন ধুই, কী যে কষ্ট হয় সেই জলে হাত দিতে, সে আর কি বলবো। 11 ডিগ্রি সেলসিয়াসে থাকার অভিজ্ঞতা জীবনে এই প্রথম হলো। তাই এই ওয়েদারে নিজের শরীরটাকে তো আর যাই হোক বাঁচাতে হবে, তাই সময় সুযোগ পেলেই ছাদে এসে সময় কাটাচ্ছি। যেমন এখন একটু টুকটাক সংসারের কাজ করে নিচ্ছি এই রোদে বসেও, মানে একটু সংসারের বাজারের লিস্ট তৈরি করে নিচ্ছি। এই মাসে কি হচ্ছে, মাসের যে বাজারটা আনা হয় সেটা আনা হয়নি, তাই লিস্ট করে নিচ্ছি। আর সাথে সামন্তবাবুর কিছু লেখা ছিল যেটা আমাকে লিখে দিতে হবে, তো সেটুকুও একটু রোদে বসে বসে করছিলাম। মানে এই জিনিসগুলো নিচে ঠান্ডায় বসে করার থেকে রোদে করাটা শ্রেয়। তাছাড়া জিনিসপত্রগুলো রোদে দেওয়া আছে সেগুলোও নজরে থাকবে, আর আমারও একটু গরম অনুভূত হবে। শীতকালে এই রোদ পোহানোর অভ্যেসটা আমার বরাবরের, খুব ছোট থেকেই আমি এটা করে আসছি। আমার বাড়িতে কি হতো, শীতকালে খাওয়া দাওয়া করে একটা মাদুর নিয়ে চলে যেতাম মাঠে। তখন আর ছাদে যেতে হতো না, আমাদের ওখানে খোলা মাঠ, সেই মাঠে চলে যেতাম যেখানে রোদ একদম সোজাভাবে পড়ছে। ওই রোদে মাদুরে আমরা বসে গল্প করতাম, ঘুমোতাম, যা কিছু আড্ডা ওখানেই চলতো। কথা বলতে বলতে দেখুন দুপুর গড়িয়ে সন্ধে হয়ে এলো। ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে এসেছি, এরপর সন্ধে দিয়ে সন্ধ্যার পর থেকে যে কাজগুলো থাকে সেগুলো করতে হবে। আর তার সাথে আমার স্কিন কেয়ার, আর এই ঠান্ডায় নিজেকে বাঁচানোর জন্য সোয়েটার, মোজা, তারপর কানে যাতে ঠান্ডা না লাগে তার জন্য স্টোল জড়ানো, এগুলোও ভুলি না। এগুলোও সময় মতো করতে হবে, নয়তো পরবর্তী কাজগুলো করতেও যেমন কষ্ট হবে, রাতে ঘুমোতেও অসুবিধা হবে, পরের দিন হয়তো বিছানা থেকে উঠতেও অসুবিধা হবে। তাই এইগুলো আমি টাইম মেনটেন করে করেই নিই। নিজের খেয়াল তো হলোই, এবার চলে যাই সংসারের কাজে। প্রথমেই আমি এখন সন্ধেবেলায় চাল ভিজিয়ে নেব, কারণ আজকে ভাত হবে আর সাথে ডাল হবে। আর কাল একটু বড়ি দেব, তাই জন্য একটু বড়ির কলাইগুলোও ভিজিয়ে নিতে হবে। এখন থেকে না ভেজালে বেশি সময় থাকবে না। অবশ্য সকালবেলাই বড়িটাকে মানে বড়ির যে কলাইটা বাটা হবে, তাই জন্য এখন থেকেই একটুখানি ওকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। তো সেইগুলোই এখন আমি বের করে সব ঢেলে নিচ্ছি। আর এই যে ডাল কৌটোটা, ডাল তো আমার শেষ, নতুন প্যাকেটটা ঢালবো, তো তার আগে এখান থেকে আমি লঙ্কাটা বের করে আমি আবার ডালটা ঢেলে লঙ্কাটা রেখে দিই। আমি আগেই আমার ভিডিওতে বলেছি যে এই লঙ্কা রাখলে কি হয়, ডালে বা চালে লঙ্কা রাখলে ওই ডাল বা চাল অতটা পোকা লাগে না। ডালে সেই কালো কালো পোকা হয়, বা চালেও যে চালের পোকাগুলো হয় ওগুলো সাধারণত হয় না। আর এভাবে ফলো করতে করতে দেখছি আমারও কিন্তু আর সেভাবে কোনো পোকা আজ পর্যন্ত আমি দেখিনি, তবে প্রথম প্রথম খুব হতো, এখন আর সেটা হয় না। আর আমি সবসময় কি করি, রান্নার আগে চাল বা যদি ডাল করার থাকে আগের থেকে ধুয়ে ভিজিয়ে রাখি, তাহলে কি হয় রান্না করার সময় একটু গ্যাসটাও কম খরচ হয়, চাল ডাল দ্রুত সেদ্ধ হয়ে যায়। যাই হোক, ধোয়াধুয়ি করে এগুলো সব যে যার জায়গায় রেখে দিলাম। তারপর তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা মানেই আমার চা খাওয়ার পর্ব। আজ আর চা খেতে ইচ্ছে করছে না, এত ঠান্ডায় মনে হলো একটু কফি খাওয়া যাক। ঘরে এদিকে কফি ছিল না, সাথে বিস্কিটও ছিল না, আর চাটাও প্রায় ফুরিয়ে এসছে, তাই ভাবলাম একটু কিনেই নিয়ে চলে আসি। আজ অনেক দিন পর মনে হয় একটু বাইরে বেরোবো, নাহলে তো ঘর ছেড়ে এই ঠান্ডায় কোথাও আর যাচ্ছি না। তাই কফি নিয়ে চলে গেলাম সরাসরি কফি বানাতে। কফি বানাতে গিয়ে ভাবলাম সেই ঠান্ডায় একটু ডালগোনা কফি খেলে কেমন হয়। করোনা টাইমে এই ডালগোনা কফি খুব ভাইরাল হয়েছিল,
তখন একবার ট্রাই করেছিলাম, তবে খুব একটা ভালো হয়নি। তবে এবার আর হাল ছাড়বো না, যত সময় লাগুক, হাতে অনেক সময় আছে, কাজ করলে শরীরটাও গরম থাকবে। তাই ভাবলাম এবারে ডালগোনা কফি ঠিকভাবে বানিয়েই ছাড়বো। আর ভাবা মানেই কাজ, তাই দুধ গরম করতে বসিয়ে দিয়ে আমিও কফির প্রিপারেশন করতে শুরু করে দিলাম। কফিটাকে ভালো করে ফেটালাম। আচ্ছা, প্রথমে বলি কি কি নিয়েছিলাম। 1 চামচ কফি, এটা আমি ব্রুর কফিটা নিয়েছি, ওটাই পেয়েছিলাম 10 টাকার প্যাকেটগুলো থেকে 1 চামচ কফি নিয়েছি। তাতে দিয়েছিলাম 2 চামচ চিনি আর 2 চামচ গরম জল দিয়ে ওই হ্যান্ড ব্লেন্ডারগুলো দিয়ে ভালো করে ফেটালাম। একদম হুইপড কফি হয়ে গেছে, মানে হুইপড ক্রিম যেমন হয় কেকে দেওয়া হয়, সেরকম কফিটা হওয়ার পরেই কিন্তু ডালগোনা কফিটা প্রিপেয়ার হবে। তো দুটো গ্লাসে আমি দুভাবে রেডি করেছি। একটা গ্লাসে কি করেছি, আমি প্রথমে কফিটা দিয়ে, মানে ওই যে ক্রিমি কফিটা হয়েছে ওইটা দিয়ে দুধ দিয়েছি। আর একটা গ্লাসে কি করেছি, প্রথমে দুধ দিয়েছি, তারপর ওই যে হুইপড কফিটা ওটা ওপর থেকে দিয়েছি। দিতে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার ডালগোনা কফি। হয়তো একটু টাইম লেগেছে করতে, তবে খেতে খুবই ভালো হয়েছে। আর এই কফিটা বানাতে আমার প্রায় ধরুন 10 থেকে 15 মিনিট মতো সময় লেগেছে। অনেক ধৈর্য নিয়ে করেছি ঠিকই, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল আর ধৈর্য কুলাচ্ছে না, কখন যেটা শেষ হবে, কখন যে ফাইনাল রেজাল্টটা পাবো। আর কফি করতে গিয়ে যদি এত টাইম লাগায় তা খাবোটা কখন। যাই হোক, তাও একটুখানি মনে জোর রেখে বানিয়েছি। আর বলে না, কষ্টের ফল ভালো হয় আর সবুরে মেওয়া ফলে, সেরকমই ব্যাপারটা হয়েছে। একটা টেস্টি কফি খেতে পেয়েছি। মানে এমনি জেনারেলি কফিতে কি হয়, যখন করতাম দুধের সাথে একটু চিনি গুলে আবার কফিটা ঢেলে দিতাম, খুব একটা টেস্টি হতো না, নর্মালি দুধ খাওয়ার মতোই মনে হতো, একটু কফির স্মেল আসতো। কিন্তু এই ডালগোনা কফির টেস্টটাও আসাম। একটু হাতে সময় থাকলে আপনারাও যে কেউ ট্রাই করতে পারেন। তবে হ্যাঁ, এটাতে মিক্সচারও করা যায়, যেহেতু অল্প পরিমাণ কফি আর মিক্সচারটা অনেকটা বড় হয়, ভালো হবে কি না হবে এই ভেবে আমি আর করিনি। তবে মিক্সারে করলেও কিন্তু এর রেজাল্ট ভালো দেবে। বাড়িতে যদি অনেকজন থাকে সেক্ষেত্রে মিক্সার গ্রাইন্ডার ইউজ করলেও খুব ইজিলি হয়ে যাবে, বা যদি ইলেকট্রিক বিটার থাকে তো তাহলে কোনো ব্যাপারই না। যাদের কাছে এইসব অপশানগুলো নেই তাদের জন্যই বললাম। আর কফিতে আর বিস্কিটে আমার সন্ধ্যাটা কেটে গেল। তারপর চলে যাব সংসারের কাজে, মানে রাতের রান্না বান্না। মেনলি রান্নাবান্না বলতে আর কি, তার প্রিপারেশন তো আমি কফি করতে করতে করেই ফেলেছি। আর কফি হয়ে যেতে প্রেশার কুকারটা বসিয়েও দিয়েছি গ্যাসে। তো ভাত হয়ে গেলেই ডালটা ওর থেকে বের করে শুধু পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে ছুঁকে দিলেই বাস রাতের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তার মাঝে একটু কালকের জন্য প্রিপারেশন করে নিচ্ছি, একটু চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছি। কারণ যে আমি বড়িটা দেবো, তরকারি বড়ি আর কি, তো ওতে একটু জিরে আর চিলি ফ্লেক্স দেবো, তো ওই জন্যই চিলি ফ্লেক্সটা রেডি করে নিলাম। আর বিকেলে যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলোও গুছিয়ে নিলাম। মানে রান্না করতে করতে ভাতটা হতে হতে ততক্ষণে হাতের কাছে যে কাজগুলো ছিল সেগুলো টুকটাক সেরে ফেলছি। আচ্ছা, ব্লগটা আর বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের এবং নিজের পরিবারের সকলের খেয়াল রাখবেন।